So welcome dear student to the class of Organic Chemistry Semester 2 under CCF. আজকের ক্লাসে আমরা প্রিভিয়াসলি স্টিরিওকেমিস্ট্রি এবং রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট রেসপেক্টে যে ক্লাসটা কন্টিনিউ করেছিলাম আজকে সেই ক্লাসটার রেসপেক্টেই আমরা আমাদের আজকের ক্লাসটা প্রোগ্রেস করব। সো ভালো করে ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট অবধি অবজার্ভ করো এবং তোমাদের কোনো রকম কোনো কোয়েরি বা ডাউট থাকলে আলটিমেটলি সেটা আমাকে জিজ্ঞেস করো। সো ফার্স্টে আমরা আমাদের আজকের ক্লাসের রেসপেক্টে স্টার্ট করছি রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট। সো মেক এ হেডিং Organic Chemistry Semester 2. First of all, we are focusing on reactive intermediate. So reactive intermediate এর রেসপেক্টে আমরা যখন ক্লাসটা প্রিভিয়াসলি স্টার্ট করেছিলাম সেখানে আমরা বেসিক্যালি কার্বোক্যাটায়ন দিয়ে আমাদের ক্লাসটা স্টার্ট করেছিলাম, যেখানে ইন দ্য ভেরি প্রিভিয়াস লেকচার আমরা কার্বোক্যাটায়নের ওভারঅল ক্লাসিফিকেশন, ইন্ট্রোডাকশন এবং স্টেবিলিটি ইন জেনারেল কিরকম ভাবে ইলাবোরেট করা যেতে পারে সেগুলো কিন্তু অ্যানালিসিস করেছিলাম। আজকের ক্লাসে আমরা এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির জায়গাটা ইলাবোরেট করব এবং তার সাথে কি কি স্টেবিলাইজিং ফ্যাক্টর হতে পারে, কি কি ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর হতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করব। তার মানে আমরা আগের দিনের ক্লাসে ইলাবোরেট করেছিলাম স্টেবিলিটি। টু ইলাবোরেট দ্য স্টেবিলিটি, ফার্স্ট অফ অল, if you have a carbocation something like that, if you have a carbocation something like that, so both are carbocation. In the very first, this is carbocation, this is also carbocation. Here D represent the electron donating group, D represent the electron donating group, D represent the electron donating group, and W represent here electron withdrawing group, W represent here electron withdrawing group. ভালো করে নোটিস করে দেন। তার মানে আমি দুটো কার্বোক্যাটায়নকে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বি দিয়ে দেখো স্টেবিলিটি বোঝানোর চেষ্টা করছি, আর উইথড্রয়িং গ্রুপ দিলে কি সিচুয়েশন হতে পারে সেই দুটো সিচুয়েশন আমরা এখানে ইলাবোরেট করার চেষ্টা করছি। প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম কার্বোক্যাটায়ন কার্বনরা কি হয় বলো, কার্বোক্যাটায়ন কার্বনরা হয় ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট। কার্বোক্যাটায়ন কার্বনরা কি হয় বলো, ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট হয়, ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট, এবং এদের নেচার কি হয় বলো, সেক্সটেট নেচারের হয়। যে কোনো এলিমেন্টই তোমরা জানো অক্টেট কনফিগারেশন অ্যাটেন্ড করতে চায়, কারণ অক্টেট কনফিগারেশন ওয়ান অফ দ্য স্টেবলেস্ট কনফিগারেশন। কারণ অক্টেট কনফিগারেশন কি বলো, আমরা কি জানি, আমরা জানি সেক্সটেট যেটা কিনা একটা আনস্টেবল কনফিগারেশন, যেটা কিনা একটা আনস্টেবল কনফিগারেশন, আর যে কোনো এলিমেন্টই কি করতে চায়, অক্টেট ফিরে পেতে চায়। অক্টেটটা হচ্ছে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, তাই না বলো? তার মানে কার্বোক্যাটায়ন কার্বনটা যেটা কিনা ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে বসে আছে সেটা কিনা কি কার্বন, সেক্সটেট কার্বন। তার মানে এটা আমরা কি বলতে পারি, টু ইলেকট্রন অ্যাওয়ে অফ অ্যাটেন্ডিং দ্য অক্টেট, টু ইলেকট্রন অ্যাওয়ে অফ অ্যাটেন্ডিং অক্টেট, অফ অ্যাটেন্ডিং অক্টেট। অক্টেটটা মানে কি, অক্টেট মানে হচ্ছে মোস্ট স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তার মানে সেটা নিয়ে সে থাকতে চাইছে, কিন্তু আলটিমেটলি কার্বোক্যাটায়ন কার্বন আছে সেক্সটেটে, তার মানে কি আছে বলো, আনস্টেবল আছে। আচ্ছা তুমি ভালো করে ভেবে দেখো যে কার্বোক্যাটায়ন কার্বন যেটা কিনা ইলেকট্রনিক্যালি একখানা ডেফিশিয়েন্ট সিস্টেম, সেই ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট সিস্টেমকে ইলেকট্রন দিয়ে তুমি তার ইলেকট্রনের ডেফিসিয়েন্সিটাকে স্যাটিসফাই করতে পারো, যেটা কিনা এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা করছে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, দ্যাট ইজ হিয়ার ডি, that will donate its electron to the electron deficient carbocation carbon. তার মানে carbocation carbon is electronically deficient, which is sextate in nature, so the D group which act as electron donating group will donate this electron density to the carbocation carbon so that it can fulfill the electron deficiency of carbocation. But at the same time, when you add electron withdrawing group, according to the definition, it will pull the electron density toward itself, so that the electron deficiency of the carbocation carbon increases. তার মানে তুমি ভেবে দেখো একজন অলরেডি ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট হয়ে বসে আছে,
তার ইলেকট্রন ডেফিসিয়েন্সি কি করছো বলো, তার ইলেকট্রন ডেফিসিয়েন্সি তুমি আরো কমিয়ে দিচ্ছ, তাই না বলো? তার মানে ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট সেন্টার তার ইলেকট্রনিক ডেফিসিয়েন্সি তুমি কমাচ্ছ, এটা কি তার কাছে স্টেবিলাইজিং সিচুয়েশন না ডিস্টেবিলাইজিং বলো? এটা তার কাছে কিন্তু একটা ডিস্টেবিলাইজিং সিচুয়েশন। অন্যদিকে কোন ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট সেন্টার, সেটার মধ্যে তুমি ইলেকট্রন ডোনেট করে ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাকে ফিল আপ করছো, ইলেকট্রন দিয়ে তার ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাকে স্যাটিসফাই করছো, তাহলে কি হবে? সে স্টেবিলাইজ হবে। তার মানে আমরা বলতে পারি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিলে ইট উইল স্টেবিলাইজ, it will stabilize the carbocation carbon, it will stabilize the carbocation carbon। আর এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলে কি হবে? it will destabilize the carbocation carbon। তার মানে দুটো সিচুয়েশন আমরা তোমার সাথে এখানে এক্সপ্লেন করলাম। একটা হচ্ছে দেখো কেস 1, একটা হচ্ছে কেস 1, আর একটা হচ্ছে দেখো কেস 2। one is case 1 another is case 2। কেস 1 কি বললাম? কেস 1 বললাম যদি কার্বোক্যাটায়ন কার্বনের সাথে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ থাকে তাহলে কি হতে পারে। আর কেস 2 হচ্ছে যেখানে কার্বোক্যাটায়ন কার্বনের সাথে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ আছে। তার মানে ডোনেটিং গ্রুপ যদি অ্যাটাচ থাকে তাহলে তার ডোনেটিং টেন্ডেন্সির মাধ্যমে সেই কার্বোক্যাটায়ন কার্বন যেটা অরিজিনালি সেক্সটেড ইন নেচার তার ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাকে ফিল আপ করে তাকে অক্টেট কনফিগারেশনের মতো স্টেবিলিটি দিতে পারে। অন্যদিকে কেস 2 তে বললাম উইথড্রয়িং গ্রুপ থাকলে সেই ইলেকট্রন ডেনসিটিটাকে নিজের দিকে টেনে নেবে। তার মানে কার্বোক্যাটায়ন কার্বন যেটা ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট ছিল সেটা আরো বেশি ডেফিসিয়েন্ট হয়ে যাবে। আর যত বেশি ডেফিসিয়েন্ট হবে, ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট ছিল আরো ডেফিসিয়েন্ট হলো, তার মানে স্টেবিলিটি কি হলো? কমলো। তার মানে তত সে আনস্টেবল হয়ে যাবে। সেই জন্য এই ডোনেটিং গ্রুপ যখন দিচ্ছ ইট উইল স্টেবিলাইজ দ্য কার্বোক্যাটায়ন কার্বন, যখন উইথড্রয়িং গ্রুপ কার্বোক্যাটায়ন কার্বনের সাথে অ্যাটাচ করছো তখন ইট উইল ডিস্টেবিলাইজ দ্য কার্বোক্যাটায়ন কার্বন। তো এই পুরো বেসিক জায়গাটা আমরা এখানে ফার্স্ট লেকচারের আমাদের আজকের ক্লাসের ফার্স্ট লেকচারের জায়গাটার রেসপেক্টে ফার্স্ট পার্টের রেসপেক্টে জিনিসটাকে ইলাবোরেট করলাম। নাও এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট একখানা জায়গা ডিসকাস করতে চলেছি। নরমালি কার্বোক্যাটায়নের স্টেবিলিটির রেসপেক্টে আমরা ডোনেটিং গ্রুপ উইথড্রয়িং গ্রুপ এইসব নিয়ে ভাবনা চিন্তা করি, কিন্তু তাছাড়াও আরো একখানা ইম্পর্টেন্ট দেখো ফ্যাক্টর আছে যে ফ্যাক্টর দিয়ে কোনো কার্বোক্যাটায়নের স্টেবিলিটিকে ইলাবোরেট করা যেতে পারে, যে ফ্যাক্টরটাকে আমরা বলে থাকি বন্ড ডিসোসিয়েশন এনার্জি, যে ফ্যাক্টরটাকে উই ক্যান সে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। Bond dissociation energy values also influence the stability of carbocation system। তার মানে তুমি ভালো করে ভেবে দেখো, আগের দিন তোমাদেরকে বলা হয়েছিল যে যে কোনো রকমের ইন্টারমিডিয়েট যেটা কিনা রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট সেটা কি করে তৈরি হয়? ভায়া ফিশন, ভায়া ক্লিভেজ অফ এ বন্ড। এটা হোমোলাইটিকও হতে পারে, এটা হেটেরোলাইটিকও হতে পারে। যদি হোমোলাইটিক ক্লিভেজ হয় তাহলে ইউ উইল গেট ফ্রি র্যাডিক্যাল ইন্টারমিডিয়েট। যদি হেটেরোলাইটিক ক্লিভেজ হয় যেখানে বন্ডিং ইলেকট্রন গুলো পুরোপুরি একটা অ্যাটমে শিফট হচ্ছে, সেখানে আমরা একটা আয়ন পেয়ার পেতে পারি, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, এই আয়ন পেয়ার পেতে পারি। তার মানে হেটেরোলাইটিক ক্লিভেজে হাই চান্স আছে সেখানে কি তৈরি হওয়ার? কার্বোক্যাটায়ন বা এই রকমের আয়ন পেয়ার তৈরি হওয়ার, এই রকমের রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার। আজকে তুমি ভালো করে ভেবে দেখো, আজকে আমরা কার্বোক্যাটায়ন নিয়ে ডিল করছি, আজকে আমরা কার্বোক্যাটায়ন নিয়ে ভাবনা চিন্তা করছি। তার মানে আমরা এখানে হেটেরোলাইটিক ক্লিভেজের কথা ভাবছি, হেটেরোলাইটিক ক্লিভেজের কথা ভাবছি, হেটেরোলাইটিক ক্লিভেজের কথা ভাবছি। তাহলে হেটেরোলাইটিক ক্লিভেজের কথা ভাবতে গিয়ে আমরা বলছি ধরো আমার কাছে যদি RH মলিকিউলটা থাকে, আমার কাছে যদি RH মলিকিউলটা থাকে আর এ যদি হেটেরোলাইটিক ক্লিভেজে যায়, এ যদি হেটেরোলিসিস করে, এ যদি হেটেরোলিসিস করে কোন বন্ডের বলো? এই RH বন্ডে যদি হেটেরোলিসিস করে, এই RH বন্ডে যদি হেটেরোলিসিস করে, তার মানে এই যে বন্ডিং ইলেকট্রনটা একটা অ্যাটমে ইকুয়ালি শেয়ার্ড হবে, তাই একটা অ্যাটমে পুরোপুরি শেয়ার্ড হবে। তার মানে তুমি ভেবে দেখো যদি হাইড্রোজেন পুরো ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়, যদি হাইড্রোজেন ইলেকট্রন দুটো নিজের দিকে টেনে নেয়, তার মানে তুমি পেয়ে যাচ্ছ একটা হাইড্রাইড। আর তার রেসপেক্টে বন্ডিং ইলেকট্রনটা যেহেতু আর থেকে হাইড্রোজেনে যাচ্ছে, সেই জন্য আর এর মাথায় তৈরি হচ্ছে দেখো পজিটিভ চার্জ, আর এর মাথায় তৈরি হচ্ছে দেখো পজিটিভ চার্জ, আর এর মাথায় তৈরি হচ্ছে দেখো পজিটিভ চার্জ। সো ইউ ক্যান সি ডিউ টু দ্য হেটেরোলিসিস or heterolytic cleavage
there might be generation of carbocation intermediate. Due to the heterolytic cleavage, there is a generation of carbocation intermediate by means of this process. Each and every bond consists of two bonding electrons. So if one atom will snatch the electron density toward itself, so that atom will get the negative charge and consequently other atom will get the positive charge. এরকম ভাবে দেখো তোমার তৈরি হচ্ছে কি বলো কার্বোক্যাটায়ন। এটা কি বলো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। আর প্লাস মানে কি বলো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। আর প্লাস মানে কি তৈরি হচ্ছে বলো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তার মানে ভালো করে নোটিস করে দেখো, যদি আজকে আমার কাছে এই রকমের একখানা মলিকিউল থাকে, এই মলিকিউলটা বন্ডিং ইলেকট্রনটা যদি নিজের দিকে পুরোপুরি টেনে নেয়, তার মানে হেটেরোলাইটিক ক্লিভেজ যদি হয়, তাহলে উই উইল গেট আয়ন পেয়ার। একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে দেখো কার্বনায়ন। এখানে আমাদের কার্বনায়ন হচ্ছে না, এখানে আমাদের হচ্ছে হাইড্রাইড, বিকজ হাইড্রোজেনটা এই বন্ডিং ইলেকট্রনটা টেনে নিয়ে হাইড্রাইড অ্যানায়নে কনভার্ট হচ্ছে, তার সাথে তৈরি হচ্ছে কার্বোক্যাটায়ন। তার মানে কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা এই বন্ডের ক্লিভেজের উপর ডিপেন্ড করছে। তার মানে কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা এই বন্ডের ক্লিভেজ বা ফিশন বা ডিসোসিয়েশনের উপর ডিপেন্ড করছে। তার মানে the formation of carbocation depends on the cleavage or fission or dissociation of this RH bond. তার মানে এই যে কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা এই RH বন্ডের ফিশন ক্লিভেজ বা ডিসোসিয়েশনের উপর ডিপেন্ড করছে, তাই না বলো? তার মানে সেই রেসপেক্টে যদি আমরা এখানে এক্সপ্লেন করি, তার মানে এই বন্ডটার একটা কি আছে বলো বন্ড ডিসোসিয়েশন এনার্জি আছে। এই বন্ডটার একটা কি আছে বলো বন্ড ডিসোসিয়েশন এনার্জি আছে। তার মানে যত তোমার বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হবে, তত কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি হবে বলো কম হবে। যত বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম হবে, তত তোমার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি হবে বেশি হবে। তার মানে সেই যে স্টেবিলিটিটা এক্সপ্লেন করছো কিভাবে, সেটা এক্সপ্লেন করছো ইন টার্মস অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ইন টার্মস অফ হেটেরোলাইটিক ক্লিভেজ অফ RH। তার মানে তুমি ভালো করে ভেবে দেখো, RH বন্ডের হেটেরোলিসিসের ফলে আমার তৈরি হচ্ছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটটা, যেটা এখানে আমি দেখিয়েছি। তার মানে কার্বোক্যাটায়নটা এখন যদি আমি স্টেবিলিটি রেসপেক্টে ভাবি, যত বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হবে, the energy required to break this bond যদি বাড়ে, তাহলে কার্বোক্যাটায়নটা কি হবে আনস্টেবল হবে। কিন্তু এখানে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা যদি কম হয়, তার মানে ও যদি মনে করে যে আমার কাছে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করার অপশন আছে, তার মানে এই বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কি হবে কম হবে, ইজিলি বন্ডটাকে ব্রেক করে দেবে। ইজিলি যদি বন্ডটাকে ব্রেক করে দেয়, তাহলে তুমি ইজিলি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটটা কি পেয়ে যাবে। তার মানে তুমি ভালো করে ভেবে দেখো, তার মানে এখানে অনেক কনসেপ্ট আছে, অনেক কনসেপচুয়াল অ্যাপ্রোচ আছে, যেগুলো তোমাকে বুঝতে হবে। এতদিন ধরে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি রেসপেক্টে অনলি তোমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তোমরা বেসিক্যালি প্লাস আই এফেক্ট, তোমরা বেসিক্যালি প্লাস আর এফেক্ট, তোমরা বেসিক্যালি হাইপার কনজুগেটিভ এফেক্ট দিয়ে ইলাবোরেট করেছো, অ্যানালিসিস করেছো। আজকে ফার্স্ট টাইম তুমি দেখতে পাচ্ছ যে আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিয়েও জিনিসটাকে ইলাবোরেট করতে পারি, যেটা আমরা বেসিক্যালি প্রবলেম ফেস করি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর বেনজাইলিক কার্বোক্যাটায়ন, তার মধ্যে স্টেবিলিটি কোথায় বেশি। তো নরমালি আমরা সব জায়গায় দেখি এটা লেখা থাকে 3 ডিগ্রি স্টেবিলিটি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেনজাইলিকের থেকে বেশি হয়। অলদো বেনজাইলিকে তো একটা প্লাস আর এফেক্ট ছিল, অলদো সেখানে তো একটা রেজোনেন্স এফেক্ট ছিল, বলো তাহলে তার স্টেবিলিটি তো 3 ডিগ্রি থেকে বেশি হওয়া উচিত ছিল। কিন্তু 3 ডিগ্রিতে আমরা তখন বলি যে নরমাল থিওরিটিক্যাল অ্যাপ্রোচে অ্যানসারটা দিই যে ওখানে 9 হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, 3 প্লাস আই এফেক্ট, এইগুলোর জন্য আলটিমেটলি জেনারেল সিচুয়েশনে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেনজাইলিকের থেকে বেশি হয়ে যায়। কিন্তু আলটিমেট সিচুয়েশনে তোমাকে এটা বুঝতে হবে বা তোমাকে এটা জানতে হবে বা এক্সপ্রেস করতে হবে যে এটার এক্সপ্লেনেশন বা এটার এভিডেন্স কি। এটার এভিডেন্স বা এক্সপেরিমেন্টালি উই ক্যান এক্সপ্লেন দিস ফেনোমেনা ইন টার্মস অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি আমরা দেখব যে সিস্টেমের যত বেশি হবে, তত কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কম হবে। কারণ তুমি ভালো করে ভেবে দেখো, উল্টো দিক থেকে ভাবো, কার্বোক্যাটায়নটা আনস্টেবল, তাহলে ও কেন বন্ডটা ভাঙতে চাইবে, সেই বন্ডটা ভেঙে ওই কার্বোক্যাটায়নটা জেনারেট করতে চাইবে।
তো সেই জন্য এনার্জি তোমাকে বেশি দিতে হবে ওই বন্ডটাকে ভাঙতে। অন্যদিকেও ভেবে দেখো, কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে সেটা খুব স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেখানে ও তো চাইবে আমি বন্ডটাকে ভেঙে স্টেবল কার্বোক্যাটায়ন R+ তৈরি করি। তো সেই জন্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি ওখানে কি হবে, কম হবে, মানে খুব কম এনার্জি দিতে হবে ওই বন্ডটাকে ভাঙতে টু গেট দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্যাক্ট। তার মানে আমি এখানে যদি কনক্লুশনটা করি যে বন্ড ডিসোসিয়েশন এনার্জির সাথে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির কি রিলেশন, কার্বোক্যাটায়ন স্টেবিলিটির সাথে বন্ড ডিসোসিয়েশন এনার্জি একটা ইনভার্স রিলেশন আমরা দেখতে পাচ্ছি। বন্ড ডিসোসিয়েশন এনার্জির সাথে কার্বোক্যাটায়নের একটা আমরা ইনভার্স রিলেশন দেখতে পাচ্ছি। কি বলছে, যত তোমার বন্ড ডিসোসিয়েশন এনার্জি বাড়বে তত কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কমবে, যত বন্ড ডিসোসিয়েশন এনার্জি কমবে তত কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি হবে, বাড়বে। তো এটাই একটা ট্যাবুলার ফর্মে তোমাকে দেখাচ্ছি, একটা বেসিক্যালি একটা তোমার ভ্যালুস বন্ড ডিসোসিয়েশন এনার্জি প্রত্যেকটা কার্বোক্যাটায়নের রেসপেক্টে কি কি ভ্যালু হতে পারে ইন টার্মস অফ কিলোক্যালোরি পার মোল, সেটাকে একটা ট্যাবুলার ফর্মে দেখিয়ে তোমাকে ইলাবোরেট করার চেষ্টা করছি যে কিভাবে আলটিমেট সিচুয়েশনে বন্ড ডিসোসিয়েশন এনার্জি সেটা কিভাবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে। তো চলো তাহলে হেডিং করো। একদিকে লিখো কার্বোক্যাটায়ন আর একদিকে লিখো বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি আমরা করছি ইন টার্মস অফ কিলোক্যালোরি পার মোল, ঠিক আছে। তার মানে আমার কাছে ধরো সবথেকে সিম্পলেস্ট যে কার্বোক্যাটায়নটা আছে, সেই সিম্পলেস্ট কার্বোক্যাটায়নটার নাম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, দ্যাট ইজ CH3+। এই CH3+ যদি থাকে তাহলে নিয়ার अबाउट 314 কিলোক্যালোরি পার মোল হয় বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তারপরে ধরো তোমার কাছে যদি ফিনাইল কার্বোক্যাটায়ন থাকে, এটা নিয়ার अबाउट 297 হয়, নিয়ার अबाउट ভ্যালু, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আই এম টকিং অ্যাবাউট। যদি তোমার কাছে ভিনাইলিক কার্বোক্যাটায়ন থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ভ্যালুটা দাঁড়ায় 287 এর কাছাকাছি। যদি তোমার কাছে ইথাইল কার্বোক্যাটায়ন থাকে তাহলে এই ভ্যালুটা নিয়ার अबाउट দাঁড়ায় 277 কিলোক্যালোরি পার মোল। এরকম ভাবে করতে করতে যখন তুমি চলে আসছো অ্যালাইলিক সিস্টেমে, তার ভ্যালুটা থাকছে 256 কিলোক্যালোরি পার মোল। এরকম ভাবে চলতে চলতে যখন তুমি চলে আসছো বেনজাইলিক সিস্টেমে, সেই ভ্যালুটা থাকছে নিয়ার अबाउट 238। এরকম ভাবে চলতে চলতে যখন চলে আসছো 3 ডিগ্রি সিস্টেমে, সেখানে ভ্যালুটা চলে আসছে 232, নিয়ার अबाउट 232 কিলোক্যালোরি পার মোল। তার মানে আমি এখানে কয়েকটা স্পিসিসের বন্ড ডিসোসিয়েশন এনার্জি তোমার সামনে ইলাবোরেট করেছি। তো তুমি দেখতেই পাচ্ছ যত উপর থেকে নিচে আসছো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিন্তু বাড়ছে, যত উপরে যাচ্ছ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কম, নিচে আসছো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ছে। অন্যদিকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি ভ্যালুটাও দেখো কমছে, from 314 to 297 to 287 to 277 256 238 233 232। তার মানে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কমছে। তার মানে আমি যত নিচের দিকে আসছি আমি কি দেখতে পাচ্ছি, তত আমি দেখতে পাচ্ছি বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা ডিক্রিজেস। আর এদিকে যত নিচের দিকে আসছি তত কি স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ইনক্রিজেস। এটাই দেখুন আমি তোমাকে বললাম, যত কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সেটা বন্ড ডিসোসিয়েশন এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যত কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তত সেটা বন্ড ডিসোসিয়েশন এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যত বন্ড ডিসোসিয়েশন কমছে ফ্রম টপ টু বটম তত দেখো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ছে। But এগুলোর বেসিক এক্সপ্লানেশন ইউ ক্যান ফলো দ্য ইলেকট্রনিক এফেক্ট এক্সপ্লানেশন। যেমন অ্যালাইলিক সিস্টেমে তুমি বলছো প্লাসার এফেক্ট, বেনজাইলিক সিস্টেমে বলছো প্লাসার এফেক্ট, 3 ডিগ্রিতে বলছো 9 হাইপার কনজুগেল হাইড্রোজেন প্লাস 3 প্লাসার। প্রবলেমটা কোথায় অ্যারাইজ করে, প্রবলেমটা অ্যারাইজ করে এই সিস্টেমটা রেসপেক্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ বেনজাইলিক, দিস ইজ বেনজাইলিক and this is 3 degree। ম্যাক্সিমাম বইতে বা ম্যাক্সিমাম আমরা যখন
রিসার্চ ওয়ার্ক গুলো দেখি সেখানে বলা থাকে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেঞ্জাইলিক থেকে বেশি। এবং এটা রেসপেক্টে এক্সপ্লেনেশন এরকম থাকে যে বেঞ্জাইলিক হ্যাভিং সাম ক্লাসার এফেক্ট অলদো 1 ডিগ্রি, আর 3 ডিগ্রিতে এটা 3 ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ 9 হাইপার কনজুগেট হাইড্রোজেন অর হাইপার কনজুগেট হাইড্রোজেন আছে প্লাস 3টে প্লাসাই ইফেক্ট আছে, সেজন্য এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অনেক হাই। তো এটা একটা থিওরিটিক্যালি যদি কেউ এক্সপ্লেইন করে তখন পাশ থেকে আরেকজন বলবে আচ্ছা এখানে তো বেঞ্জাইলিক ছিল, বেঞ্জাইলিক মানে এখানে ফিনাইলিকের রেজোনেন্স এফেক্ট ছিল যেটা কিনা একটা পার্মানেন্ট এফেক্ট, তো তার এফেক্টটা তো আমরা ভুলে যেতে পারি। তাহলে তার এফেক্ট যদি বেশি হয় তাহলে এখানে তো তার কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি হওয়া উচিত ছিল, কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনার্জি এটা কম। তার মানে এক্সপেরিমেন্টালি এই যে ভ্যালুটা আমি তোমাকে দেখাচ্ছি যেটা প্রুভ করছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেঞ্জাইলিকের থেকে বেশি। কেন? কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের বন্ড ডিসোসিয়েশন এনার্জি 232, বেঞ্জাইলিকের 230, ডিফারেন্স কিন্তু অতটাও বেশি নেই। ইফ ইউ ফলো দ্য ডিফারেন্স ইজ নিয়ার অ্যাবাউট, এই ডিফারেন্সটা হয় নিয়ার অ্যাবাউট 6 কিলো ক্যালোরি পার মোল। তার মানে কাছাকাছি রেঞ্জেই আছে, কিন্তু 6 কিলো ক্যালোরি পার মোল। বাকিগুলোর ক্ষেত্রে দেখো ডিফারেন্সটা নিয়ার অ্যাবাউট মোর দ্যান 10 আর 15 কিলো ক্যালোরি পার মোল। এখানে কিন্তু ডিফারেন্সটা 6, তার মানে এখানে ডিফারেন্সটা কিন্তু বিশাল কিছু নয়, কিন্তু 6 কিলো ক্যালোরি পার মোল। তাহলে অন্যদের থেকে কম্পেয়ার করলে ডিফারেন্সটা অতটাও বেশি নয়, কিন্তু আলটিমেট সিচুয়েশনে 6 কিলো ক্যালোরি পার মোল, এই ভ্যালুটা কিলো ক্যালোরি মানে 6 * 10³ ক্যালোরি পার মোল, যেটাই তোমাকে ইন্ডিকেট করছে যে 3 ডিগ্রি স্টেবিলিটি বেঞ্জাইলিকের থেকে বেশি। এবং এই পুরো জায়গাটা ইলাবোরেট করার রেসপেক্টে ইলেকট্রনিক এফেক্ট দিয়ে যেরকম তুমি বলছো তার সাথে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কনসেপ্টটা এবারে ইলাবোরেট করে দেবো। যে আমরা অলরেডি জানি যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি রেসপেক্টে ইনভার্সলি প্রপোর্শনাল। যে যত স্টেবল কার্বোক্যাটায়ন হবে তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত কম হবে। তাই দেখো এটা স্টেবল বলে এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবথেকে কম। মিথাইল কার্বোক্যাটায়ন যেটা হচ্ছে সবথেকে সিম্পলেস্ট কার্বোক্যাটায়ন, তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি তুমি দেখতে পাচ্ছ 314, সবথেকে বেশি। তবে এটা হচ্ছে সবথেকে কম স্টেবল কার্বোক্যাটায়ন। সেরকম ভাবে ফিনাইল, ভিনাইল, ইথাইল, অ্যালাইল, অ্যালাইলিক সিস্টেম দেখো 256, 314 থেকে 256। দেখো জাস্ট একটু রেজোনেন্স হয়েছে তাতে এখানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি এতটা জাম্প করেছে। এরকম ভাবে আমরা জিনিসটা দেখতে পারি। আবার বেনজাইলিক ফিনাইল রিং এর রেজোনেন্সটা অনেক বেশি প্রিডমিনেটিং রাদার দ্যান অ্যালাইলিক সিস্টেমের আলফা কার্বনের সাথে থাকা ডাবল বন্ডটা, সেজন্য এখানে জাম্পটা দেখো 18 কিলোগ্রাম। তবে বুঝতেই পারছো প্রত্যেকটা জিনিসকে আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জি রেসপেক্টে ইলাবোরেট করতে পারি। তো এই হচ্ছে জায়গা। অ্যালাইলিক সিস্টেম তো তুমি জানো, অ্যালাইলিক সিস্টেম আর বেনজাইলিক সিস্টেম কিরকম ভাবে রেজোনেন্স স্টেবিলিটি পায়। অ্যালাইলিক সিস্টেম যদি থাকে CH2 ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড CH2, তার মানে এখানে যদি পজিটিভ চার্জটা থাকে, সরি এখানে যদি পজিটিভ চার্জটা থাকে তাহলে this pi electron cloud will come over here to generate another resonating structure that is CH2 single bond CH double bond CH2। তার মানে এখানে তৈরি হবে পজিটিভ চার্জটা, তার মানে দেখতেই পাচ্ছ এখানে রেজোনেটিং স্ট্রাকচার জেনারেট করছে, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, যেটা রেসপেক্টে এই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাচ্ছে ভায়া রেজোনেন্স। আর এখানে কি হচ্ছে ভায়া রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে, স্টেবিলাইজড ভায়া রেজোনেন্স। এই স্টেবিলাইজেশনের জন্য ওর যে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা দরকার হচ্ছে এই কার্বোক্যাটায়নটা তৈরি করতে, সেটা 256 ইভেন্সি। আর এটাই যদি তুমি বেনজাইলিক সিস্টেমের রেসপেক্টে ভাবো, এটা যদি ইফ ইউ থিংক ইন টার্মস অফ বেনজাইলিক কার্বোক্যাটায়ন, that is benzylic carbocation, although it is 1 degree like allylic system, এটা resonance stability পেতে পারে, and there are so many resonating structure। এবং খুব ভালো করে ভেবে দেখো, as you have said carbocation carbon is sextate in nature, carbocation carbon is sextate in nature। তাহলে সেই কার্বোক্যাটায়ন কার্বনটা আলটিমেটলি যেটা সেক্সটেট ছিল, এই কার্বোক্যাটায়ন কার্বনটা ফোকাস করো, সেটাই আলটিমেটলি রেজোনেন্স করে দেখো C ডাবল বন্ড C হয়ে গেছে এবং কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আছে, তার মানে কার্বন প্যাটার্ন নাম কি হয়ে গেছে, অক্টেট হয়ে গেছে। তাহলে অক্টেট মানে কি স্টেবিলাইজড হয়ে গেছে, অক্টেট মানে কি স্টেবিলাইজড হয়ে গেছে, আর সেক্সটেট মানে কি আনস্টেবল ছিল। তাহলে আনস্টেবল থেকে স্টেবল হলো কি করে, ভায়া রেজোনেন্স, ভায়া রেজোনেন্স, ভায়া রেজোনেন্স। তাহলে এখানে অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে। আবার ফার্দার ভেবে দেখো এই পাই ইলেকট্রন ক্লাউড এখানে রেজোনেন্সে টেক পার্ট করতে পারে। তাহলে देयर माइट बी डिफरेंट टाइप्स ऑफ
resonating structure you will obtain via this sort of resonance or conjugation. এরকম ভাবে আমরা ডিফারেন্ট টাইপস অফ প্রসেস কে ইলাবোরেট করতে পারি। ওকে, সো এরকম ভাবে বন্ড ডিসোসিয়েশন এই কনসেপ্টটা বললে যেটা দিয়ে কার্বোকার্বনের স্টেবিলিটি কে ইলাবোরেট করা যায়, পার্টিকুলারলি বেনজাইলিক এন্ড 3 ডিগ্রি কার্বোকার্বন। ক্লিয়ার? চলো নেক্সট আমরা যেটা ফোকাস করছি সেটা হচ্ছে কার্বোকার্বনের স্টেবিলিটি ইলাবোরেট করতে গিয়ে আমরা আরেকখানা ফ্যাক্টর এখানে স্টাডি করি। সেটা কি বলতো? সেটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। সেটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। স্টেরিক ফ্যাক্টর কি করে কার্বোকার্বনের স্টেবিলিটিকে ইলাবোরেট করতে পারে সেটা দেখো আজকের ক্লাসে আমরা স্টার্ট করতে চলেছি। সো দেখো স্টেরিক ফ্যাক্টর, স্টেরিক ফ্যাক্টর। Now how steric factor will influence the stability of carbocation? How it will influence the stability of carbocation? কিভাবে? তারপরে বলছে যে নরমালি কার্বোকার্বন কার্বনটা আমরা আগের দিন স্টাডি করছিলাম, তখন বললাম কার্বোকার্বন কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডেজ। কি হাইব্রিডেজ বলো? sp2। এবং এটা এই বোঝানোর জন্য আমি VSEPR এর থিওরি এক্সপ্লেইন করেছিলাম, ভ্যালেন্সের ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এবং সেটা করতে গিয়ে আমরা পড়েছিলাম কার্বোকার্বন কার্বনের হাইব্রিডাইজেশন কি হয়? sp2। sp2 মানে ওর মধ্যে নিশ্চয়ই একটা ভ্যাকেন্ট পি অরবিটাল থাকবে। s ম্যাক্সিমাম 3টে পি এর সাথে হাইব্রিডাইজেশনে যেতে পারে। কার্বোকার্বন কার্বনে s দুটো পি এর সাথে হাইব্রিডাইজেশনে গেছে, তার মানে ওর একটা ভ্যাকেন্ট পি অরবিটাল আছে। ওই যে একটা ভ্যাকেন্ট পি অরবিটাল আছে সেটাকে ইউটিলাইজ করে ও যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে টেক পার্ট করতে পারে, যেমন তোমরা SN1 রিঅ্যাকশনে করেছো নিউক্লিওফিলিক অ্যাটাক ওভার দ্য কার্বোকার্বন কার্বন। এখন তুমি ভালো করে ভেবে দেখো কার্বোকার্বন কার্বনটা যদি sp2 হয় সেটার জন্য আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল শুড বি 120 ডিগ্রি, বিকজ ফর sp2 hybridization angle should be 120 degree. Now যদি নিউক্লিওফিলিক অ্যাটাচ ফার্দার কার্বোকার্বন কার্বনে হয় তাহলে সেই কার্বোকার্বন কার্বনের সাথে আরেকখানা বন্ড জেনারেট করবে, তখন কার্বনের হাইব্রিডাইজেশন কি হয়ে যাবে? sp3 হয়ে গেলে অ্যাঙ্গেল কি হয়ে যাবে? 109 ডিগ্রি 22 ডিগ্রি। এবার ভেবে দেখো কার্বোকার্বন কার্বনে ছিল 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, এখন সেটা হয়ে গেল 109 ডিগ্রি 20 ডিগ্রি। এখন যদি কার্বোকার্বন কার্বনে তুমি কোনো বাল্কি গ্রুপ অ্যাটাচ করে থাকো তাহলে সেই বাল্কি গ্রুপের রেসপেক্টে অ্যাঙ্গেলটা যত বেশি থাকবে তত তাদের মধ্যে কি হবে? রিপালসিভ ইন্টারঅ্যাকশন কম হবে, যেটা অর্গানিকের ভাষায় তোমরা বলো স্টেরিক ফ্যাক্টর, যেটা আমি লিখেছিলাম। স্টেরিক রিপালশন কি হবে? যত অ্যাঙ্গেল বেশি থাকবে কম হবে। কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা বেশি ছিল বলে সেখানে আমাদের রিপালসিভ ইন্টারঅ্যাকশন, স্টেরিক ইন্টারঅ্যাকশন সেটা কম হচ্ছিল, মলিকিউলটা স্টেবল ছিল, কার্বোকার্বনটা স্টেবল ছিল। যেই তুমি ওখানে নিউক্লিওফিলিক অ্যাটাকটা করলে সেটা sp2 থেকে কি হয়ে গেল? sp3 হয়ে গেল। sp2 থেকে কি হয়ে গেল বলো? sp3 হয়ে গেল। যখন sp2 থেকে sp3 হয়ে গেল তখন আলটিমেটলি অ্যাঙ্গেলটা রিডিউস হলো from 120 ডিগ্রি টু 109 ডিগ্রি 28 মিনিট। ফর দ্যাট রিজন এখন ওই বাল্কি গ্রুপগুলো নিজেদের মধ্যে স্টেরিক রিপালশন এ টেক পার্ট করলো। এই বাল্কি গ্রুপগুলো নিজেদের মধ্যে স্টেরিক রিপালশন এ টেক পার্ট করলো অ্যাঙ্গেল কমে যাওয়ার জন্য। তারা ক্লোজে চলে এলো, ক্লোজে চলে আসার জন্য স্টেরিক রিপালশন হলো, স্টেরিক ইন্টারঅ্যাকশন হলো, তার ফলে মলিকিউলটা আনস্টেবল হয়ে গেল কম্পেয়ার টু দ্য কার্বোকার্বন, যেখানে অ্যাঙ্গেল বেশি থাকার জন্য ওই বাল্কি গ্রুপগুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন কম হচ্ছে। বিকজ অফ দ্যাট রিজন কার্বোকার্বন কার্বনটা স্টেবিলাইজ ছিল যেখানে অ্যাঙ্গেল বেশি ছিল। তো এই জিনিসটাকে ইলাবোরেট করার জন্য আমরা লিখতে পারি, আমরা কনসিডার করতে পারি একটা এক্সাম্পল, দ্যাট ইজ ট্রাইআইসোপ্রোপাইল। ট্রাইআইসোপ্রোপাইল carbocation. We are taking the example of triisopropyl carbocation. Triisopropyl carbocation. Triisopropyl carbocation মানে হচ্ছে আমার কাছে এই রকমের একখানা CH3 CH whole thrice carbon। তার মানে this is called isopropyl group। কটা আছে? তিনটে আছে কার্বোকার্বন কার্বনের সাথে অ্যাড আছে। This is called triisopropyl carbocation। আজকে ভালো করে ভেবে দেখো যে
ধরো তোমার কাছে ট্রাই আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়নের স্ট্রাকচার ড্র করছে, CH, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এখানে ধরো বিলো দা প্লেন CH, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এখানে ধরো অ্যাবভ দা প্লেন CH, এখানে একটা মিথাইল, এখানে একটা, তিনটা আইসোপ্রোপাইল গ্রুপ অ্যাড করলাম এবং ধরে নাও এটা একটা কার্বোক্যাটায়ন আছে। তো বেটার ওয়েতে করার জন্য জাস্ট আমি এটাকে আইসোপ্রোপাইল গ্রুপটাকে জাস্ট এখান থেকে এই পাশে নিয়ে চলে আসছি। CH, CH3, ওকে, তার মানে এটা ছিল কি কার্বোক্যাটায়ন কার্বন। There are 3 isopropyl group attached to it. তাহলে এই কার্বনটা হচ্ছে sp2, তার মানে একটা ভ্যাকেন্ট পি থাকবে, সেই ভ্যাকেন্ট পিটাকে আমি দেখিয়ে দিলাম এখন। এবার এই সিস্টেমে যদি তুমি কোনো একটা নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করো, কি দিয়ে? নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করো, সো নিউক্লিওফাইল will attack at the vacant p. Nucleophile will donate its electron density to the vacant p of that carbocation carbon. তাহলে ও কার্বোক্যাটায়ন কার্বনের ভ্যাকেন্ট পিতে ইলেকট্রন দেবে। যদি কার্বোক্যাটায়ন কার্বনের ভ্যাকেন্ট পিতে ইলেকট্রন দেয়, তাহলে ভেবে দেখো কার্বন, এখানে ধরো নিউক্লিওফাইলটা অ্যাড হয়েছে, এখানে ধরো আইসোপ্রোপাইল গ্রুপ একটা আছে, বিলো দা প্লেনে একটা আইসোপ্রোপাইল গ্রুপ আছে, অ্যাবভ দা প্লেনে একটা আইসোপ্রোপাইল। So you can see এটা ছিল কার্বোক্যাটায়ন কার্বন, যেখানে কটা বন্ডিং কানেক্টিভিটি ছিল তুমি দেখতেই পাচ্ছ, 1 2 3, 3 bonding connectivity, each consists of 2 electrons. So this carbocation carbon is, you all know that, 6 state in nature. Now after the nucleophilic attack, carbon has 4 bonds. One is this one, this one, this one, this one. So how many bond? 4 bond. Each bond consists of 2 electrons. So 4 bond will have 8 electrons. So that carbon becomes octet. সেটা আমি বুঝে যাচ্ছি অক্টেট হয়েছে, কিন্তু আমরা কি নিয়ে ভাবছি? আমরা ভাবছি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। আমরা কি নিয়ে ভাবছি? আমরা ভাবছি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি রকম ভাবে স্টেরিক ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করছে। তার মানে আজকে ভেবে দেখো কার্বোক্যাটায়ন কার্বনটা তুমি কি বলেছিলে, কি হাইব্রিডাইজড হয়? sp2 হাইব্রিডাইজড হয়। আর এখানে কার্বনের সাথে চারটে বন্ড হয়ে গেছে, 4 bonds are there. So this carbon is sp3. For sp3 bond angle is found to be 109 degree 28 minutes, and for sp2 the bond angle is found to be 120 degree ideal bond angle. তাহলে তো ভালো করে ভেবে দেখো, এই সিস্টেমের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 120, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 120, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 120, একটা ট্রাইগোনাল প্ল্যানার অ্যারেঞ্জমেন্টে রয়েছে। sp2 মানে কি? ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে ট্রাইগোনাল প্ল্যানারে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলে এই আইসোপ্রোপাইল বাল্কি গ্রুপগুলো সেপারেটেড রয়েছে, and these bulky isopropyl groups are far apart from each other. Here these bulky isopropyl groups are far apart to each other, are far apart to each other. On the other hand, after this nucleophilic attack, nucleophile being added up to that carbon, and it will become octet, and at the same time the carbon becomes sp3 because there are 4 single bond present. When carbon becomes sp3, the angle becomes 109 degree 28 minutes from 120. In carbocation carbon, these bulky groups are separated by an angle of 120 degree. But when you carry out a nucleophilic attack over that electrophilic carbocation carbon, nucleophile gives this electron to the vacant p, so that nucleophile being added up to that carbon, and the bond angle shifted from 120 degree to 109 degree. So angle কমে যাচ্ছে, angle কি হচ্ছে 120 থেকে কি হয়ে কমে 109 ডিগ্রি 28 মিনিট হয়ে গেল। তাহলে angle যদি কমে যায়, তাহলে আজকে ভেবে দেখো
এই গ্রুপের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল 120 সেটা এখন কত হয়ে গেল 109 ডিগ্রি 20 মিনিট, এটা হয়ে গেল 109 ডিগ্রি 20 মিনিট, এটা 109 ডিগ্রি 20 মিনিট, এটা 109 ডিগ্রি 20 মিনিট। তাহলে যে অ্যাঙ্গেলটা রিডিউস হলো তাতে এদের মধ্যে কি হলো, রিপালসিভ ইন্টারঅ্যাকশন কি হয়ে গেল, বেড়ে গেল, বেড়ে গেল। তাহলে রিপালসিভ ইন্টারঅ্যাকশন অর্গানিক কেমিস্ট্রিতে রিপালশন বা স্টেরিক ইন্টারঅ্যাকশন এরকম ভাবে দেখানো। এই গ্রুপ আর এই গ্রুপের মধ্যে স্টেরিক ইন্টারঅ্যাকশনটাকে এরকম ভাবে দেখালাম, এই গ্রুপের মধ্যে স্টেরিক ইন্টারঅ্যাকশনটাকে আমি এরকম ভাবে দেখালাম। এটা কেন হলো, কারণ বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 20 মিনিট হয়ে গেছে। কোথা থেকে, কার্বোক্যাটায়নে 120 ডিগ্রি ছিল। তার মানে আমি কার্বোক্যাটায়নে বাল্কি গ্রুপ ইনকর্পোরেট করে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়াতে পারি ইনডাইরেক্টলি। কারণ ওখানে যদি নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটিয়ে আমি কার্বোক্যাটায়ন থেকে একটা অক্টেট কনফিগারেশনের প্রোডাক্ট পাই, সেখানে বাল্কি গ্রুপগুলোর মধ্যে অ্যাঙ্গেল কমে গিয়ে স্টেরিক রিপালশন বা স্টেরিক ইন্টারঅ্যাকশন হয়, সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। তো সেই জায়গাটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি রেসপেক্টে। কার্বোক্যাটায়নে আমরা যদি বাল্কি গ্রুপ অ্যাটাচ করে দিই তাহলে সেই কার্বোক্যাটায়নের কিন্তু আমি স্টেবিলিটি বাড়াতে পারবো, কারণ সেখানে অ্যাঙ্গেলটা বেশি থাকবে, বাল্কি গ্রুপগুলোর মধ্যে ডিসটেন্স বেশি থাকবে, they will be far apart to each other but they will remain here in this structure. Bulky isopropyl group will remain close with respect to each other, and that will generate huge steric interaction among the bulky isopropyl group, so that the molecule becomes unstable. Hello, so এইরকম ভাবে স্টেরিক ফ্যাক্টর দিয়ে ট্রাই আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন সিস্টেমের রেসপেক্টে আমরা কিন্তু ইলাবোরেট করতে পারি কিভাবে স্টেরিক ফ্যাক্টর কার্বোক্যাটায়নের স্টেবিলিটিকে ইনফ্লুয়েন্স করছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্টেরিক ফ্যাক্টর। লিখে নাও তোমরা সবাই। Now we will concentrate into how aromaticity factor can influence the stability of carbocation. Now make a point. How aromaticity factor can influence the stability of carbocation. Now how aromaticity factor can influence the stability of carbocation. How aromaticity factor can influence the stability of carbocation. The stability of carbocation. Hello, very important. How aromaticity can influence the stability of carbocation. Now you need to know, you have already gone through in your semester 1, generally with the basic concept of aromaticity given by Huckel's, aromatic compounds are stabler compounds than the anti-aromatic compounds, and there are some basic criteria to be followed to make a compound be aromatic. তার মানে একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হতে গেলে সেই কম্পাউন্ডের কিছু কিছু ক্রাইটেরিয়া তাকে ফলো আপ করে এগোতে হবে, যেটা হুকেলস বলে গেছিলেন তার হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি। এবং আলটিমেট সিচুয়েশনে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড যদি হয় তাহলে সেই কম্পাউন্ডটা আনস্টেবল হয়। যেরকম অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো স্টেবল হয় সেরকম ভাবে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো কি হয়, আনস্টেবল হয়। বিকজ অফ দ্যাট পার্টিকুলার রিজন আমরা হুকেলস রুল অ্যাপ্লাই করে কোন কার্বোক্যাটায়ন সাইক্লিক সিস্টেমকে কোনটা অ্যারোমেটিক স্টেবিলাইজড কোনটা অ্যান্টি অ্যারোমেটিক স্টেবিলাইজড সেটাকে ইলাবোরেট করতে পারি। তার মানে আমরা যদি দেখি হুকেলস রুল, আমরা যদি স্টাডি করি হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, সেখানে বলা হচ্ছে a compound is aromatic
বলা হচ্ছে বলো এই কম্পাউন্ড ইজ অ্যারোমেটিক if it satisfies the following condition. Number one, the compound should be cyclic, the compound should be conjugated, the compound should be planar, and fourth is having 4n plus 2 number of pi, where n value might be 0, 1, 2, 3, any integer. So কোন কম্পাউন্ডকে যদি অ্যারোমেটিক হতে হয় তাহলে তাকে এই চারটে ক্রাইটেরিয়া ফলো আপ করতে হবে প্রোভাইডেড স্টেপ ওয়াইজ ম্যানারে। তারপরে ডাইরেক্টলি আমি এই ফোর্থ রুলটা অ্যাপ্লাই করতে পারি না, আমাকে প্রথমে কম্পাউন্ডটা কি হতে হবে সাইক্লিক, তারপরে কি হতে হবে কনজুগেটেড, তারপরে কি হতে হবে প্ল্যানার, তারপরে কি হতে হবে হ্যাভিং 4n + 2 নাম্বার অফ পাই ইলেকট্রন। তাহলে ডাইরেক্টলি আমি কিন্তু কোন মলিকিউলে 4n + 2 নাম্বার অফ পাই ইলেকট্রন দেখি কম্পাউন্ডকে অ্যারোমেটিক এটা বলতে পারি। তো সেটা কার্বোক্যাটায়ন স্টেবিলিটিকে কি করে ইলাবোরেট করছে সেটাই দেখো আমরা এখানে ইলাবোরেট করছি। ধরো আজকে আমার কাছে এই রকমের একখানা কার্বোক্যাটায়ন আছে, সাইক্লিক সিস্টেম 3 মেম্বার রিং, তার মানে একটা ডাবল বন্ড, তারপরে এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়ন। The name of this carbocation is cyclopropynyl carbocation. সাইক্লোপ্রো একটা ডাবল বন্ড আছে বলে ইন, আর কার্বোক্যাটায়ন থাকার জন্য সাইক্লোপ্রোপিনাইল কি বলবো বলো কার্বোক্যাটায়ন। এই সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়নটা কি হয় বলো অ্যারোমেটিক। কেন? কারণ এটা সাইক্লিক প্লাস কনজুগেশনে যেতে পারে, এই দেখো কনজুগেশনে যাচ্ছে, প্লাস প্ল্যানার, প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজ, sp2 মানে ট্রাইগোনাল প্ল্যানার, প্লাস 4n + 2 নাম্বার অফ পাই ইলেকট্রন আছে। ভালো করে দেখো how many pi bond are there? 1 pi bond are there. So each pi bond consists of 2 pi electron. So 1 pi bond that means there is 2 pi electron. তাহলে এটা কি 4n + 2 কে স্যাটিসফাই করছে কি? yes করছে। যেখানে n এর ভ্যালু যদি তুমি 0 পুট করো তাহলে এটা 4n + 2 কে স্যাটিসফাই করছে। তার মানে এটা কি হয়ে যাচ্ছে অ্যারোমেটিক স্টেবিলাইজড। অ্যারোমেটিক স্টেবিলাইজড কারণ তুমি জানো অ্যারোমেটিসিটি কি করে, কার্বোক্যাটায়নকে কি করে স্টেবিলিটি প্রদান করে, স্টেবিলিটি দিয়ে থাকে। সেরকম ভাবে আরেকখানে एग्जांपल ধরো আমরা দেখি, এটা একটা আমরা করলাম। নেক্সট एग्जांपल ধরো আজকে আমার কাছে এই রকমের একখানা কার্বোক্যাটায়ন আছে, এই কার্বোক্যাটায়ন আছে সাইক্লিক দেখো 7 মেম্বার রিং, সাইক্লিক দেখো 7 মেম্বার রিং। হাউ মেনি pi bond are there? 3 double bond are there. One double bond carries 3 pi bond are there. 3 pi bond means 1 pi bond have 2 pi electron, so 3 pi bond has 6 pi electron. তার মানে সাইক্লিক আছে প্লাস কনজুগেশনে যেতে পারে, প্লাস কি হতে পারে প্ল্যানার, প্রত্যেকটা কার্বনে sp2 আছে, 7 কার্বন আছে প্লাস সাইক্লিক, তার মানে নাম কি হবে সাইক্লো হেপ্টা ট্রাইনাইল কি হবে ক্যাটায়ন, সাইক্লো হেপ্টা ট্রাইনাইল ক্যাটায়ন। এটাও কি বলছে অ্যারোমেটিক। কেন? কারণ এখানেও দেখো সাইক্লিক কনজুগেটেড প্ল্যানার, সাইক্লিক কনজুগেশনে যাচ্ছে প্ল্যানার, প্রত্যেকটা কার্বনে দেখো sp2 হাইব্রিডাইজড, কার্বোক্যাটায়ন কার্বন তুমি জানো sp2, তার মানে কতগুলো পাই বন্ড আছে 1 2 3 তিনটে পাই বন্ড, তবে 6 পাই ইলেকট্রন, এখানে কতগুলো পাই তাহলে 3 পাই বন্ড, তার মানে 6 পাই ইলেকট্রনস আর देयर। সো এখানে 4n + 2 পাই ইলেকট্রন কে স্যাটিসফাই করছে, যেখানে n এর ভ্যালু কত, এখানে n এর ভ্যালু দেখো 1, if you put n = 1 then it will be 6 pi electron। ভালো করে নোটিস করে দেখো, তাহলে আলটিমেট সিচুয়েশনে এটাও কি হয়ে যাচ্ছে অ্যারোমেটিক স্টেবিলাইজড। তাহলে অ্যারোমেটিসিটিও কিন্তু ভায়া রেজোনেন্স, ভায়া তার প্রপার্টি গুলো দিয়ে পুরো একটা মলিকিউলকে স্টেবিলিটি দিতে পারে। তাহলে অ্যারোমেটিসিটি কোন একটা সিস্টেমকে স্টেবিলিটি দিতে পারে, তার দুটো एग्जांपल তোমাকে আমি ইলাবোরেট করলাম। কোন কার্বোক্যাটায়ন সিস্টেমকে স্টেবিলিটি দিতে পারে সেটা আমরা জানি। যেরকম ভাবে অ্যারোমেটিসিটি পড়েছো ওকেল স্কুলে, সেরকম ভাবে আরেকটা কনসেপ্ট পড়েছো দ্যাট ইজ অ্যান্টি অ্যারোমেটিসিটি। যেটা ঠিক অ্যারোমেটিসিটির অপোজিট। অ্যারোমেটিসিটির অপোজিটে গিয়ে কাজ করা যে প্রপার্টিটা দ্যাট ইজ কল্ড অ্যান্টি অ্যারোমেটিসিটি। নাও অ্যারোমেটিসিটি যেরকম ভাবে কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করে, অ্যান্টি অ্যারোমেটিসিটি কার্বোক্যাটায়নকে সেরকম ভাবে কি করে ডিস্টেবিলাইজ করে। You have already gone through कि aromaticity can stabilize the carbocation system.
Similarly, anti-aromaticity can destabilize the carbocationic system কিভাবে? তো সেটার জন্য এখানে লিখে দেব how anti-aromaticity factor can influence the destabilization of carbocation. That how anti-aromaticity factor can influence the destabilization of carbocation. তার মানে আগেরটা আমরা হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি করেছিলাম, এখানে হুকেলস রুল অফ আমরা কি করব? অ্যান্টি অ্যারোমেটিসিটি করব। তাহলে আমরা এখানে কি করব? হুকেলস রুল অফ অ্যান্টি অ্যারোমেটিসিটি। তার মানে অ্যান্টি অ্যারোমেটিসিটি রুলটা কি ছিল? এ কম্পাউন্ড ইজ সেড টু বি অ্যান্টি অ্যারোমেটিক। A compound is said to be anti-aromatic if it is cyclic conjugated planar. প্রথম তিনটে পয়েন্ট যেটা অ্যারোমেটিসিটি ছিল এখানেও একই থাকবে, but fourth point will be different. Having 4n plus 2 number of pi electron, that is যেটা বলো having 4n pi electron, having 4n pi electron where n value starts from 1 2 3 etc. any integer. Then you can see कि a compound is said to be anti-aromatic. A compound is said to be anti-aromatic if it is cyclic conjugated planar. Step by step you need to follow. Cyclic conjugated planar and fourth point is having 4n pi electron. Aromaticity তে ছিল 4n plus 2 pi electron আর anti-aromaticity তে এলো 4n pi electron, যেখানে n এর ভ্যালু starting from 1. In case of aromaticity, you are following n equals to 0, but here n can't be 0 because if you put n equals to 0, this should be 0 pi electron. So 0 pi electron মানে compound এর conjugation বা planarity কনসেপ্টই থাকবে না। তো pi electron তো থাকতেই হবে, সেজন্য n value will start from 1 হলো। তার মানে এটার জায়গাটা aromaticity যেমন সিস্টেমটাকে স্টেবিলাইজ করছিল, অ্যান্টি aromaticity কি করবে? সিস্টেমটাকে ডিস্টেবিলাইজ করবে। এবার সেটা কিভাবে করবে, কেন করবে, that we have already discussed in our semester 1 with the help of Frost circle, Frost diagram, bonding molecular orbital, anti bonding non bonding molecular orbital, এটার ক্যালকুলেশন দিয়ে হুকেলস ক্যালকুলেশন দিয়ে সেগুলো আমরা ইলাবোরেট করেছিলাম। সো অ্যান্টি অ্যারোমেটিক হলে সিস্টেমটা ডিস্টেবিলাইজ হবে। কোন সিস্টেমটা? we are thinking in terms of কার্বোক্যাটায়ন। ধরো ফার্স্ট একটা एग्जांपल দিই, ধরো তোমার কাছে এই রকমের একটা কার্বোক্যাটায়ন আছে, this carbocation is present, cyclic 5 member ring having 2 double bond and a positive charge. This is called cyclopentadienyl carbocation. Cyclopentadienyl carbocation, and this carbocation is cyclic 5 member ring. এবং এই কম্পাউন্ডটা দেখো সাইক্লিক প্লাস দেখো কনজুগেশনে যেতে পারে, প্লাস প্ল্যানার আছে, প্রত্যেকটা অ্যাটমিক sp2 hybridized. এবং how many pi bonds are there? So you say that 2 pi bonds are there. How many pi bonds are there? 2 pi bonds are there. You can see this one and this one. So 1 pi bond consists of 2 pi electrons. So 2 pi bond will have 4 pi electrons. Now it will follow the 4n pi electron rule where n equals to 1. So it is anti-aromatic. So it is anti-aromatic destabilized. Okay. Clear? এরকম ভাবে আমরা অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম কোন কার্বোক্যাটায়নের রেসপেক্টিভ ঘুরে তাকে ডিস্টেবিলাইজ করতে পারে, সেটাও আমরা বেসিক আইডিয়াটা এখানে ডিসকাস করে নিলাম। অ্যারোমেটিসিটি স্টেবিলাইজ করছে কার্বোক্যাটায়ন সিস্টেমকে, অ্যান্টি অ্যারোমেটিসিটি সিস্টেমটাকে কি করছে? ডিস্টেবিলাইজ করছে। So these are some factors which are discussed which can influence the stability of corresponding carbocationic intermediate. Now এরপরে আমরা এত কিছু যে জিনিসগুলো স্টাডি করলাম, সেই জিনিসগুলো আমরা করলাম ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। ক্লাসিক্যাল অ্যাপ্রোচ মানে যেটা নরমালি হয়ে থাকে, যেটা আমরা দেখে থাকি ম্যাক্সিমাম টাইম যেটাই ঘটে।
কিন্তু এই পুরো সিস্টেমটা আরেকটা ভাবে আমরা ইন্টারপ্রেট করতে চলেছি, দ্যাট ইজ নন ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। নন ক্লাসিক্যাল অ্যাপ্রোচেও কার্বোক্যাটায়ন এক্সিস্ট করতে পারে। নন ক্লাসিক্যাল অ্যাপ্রোচে যখন কার্বোক্যাটায়ন এক্সিস্ট করে তখন সেটাকে বলা হয় নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। এত কিছু যে আমরা ডিসকাস করলাম এতদূর অবধি সবই ক্লাসিক্যাল ওয়েতে করেছি, সো দ্যাট উই ক্যান কল ইট ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। মিথাইল কার্বোক্যাটায়ন, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, বেনজাইল কার্বোক্যাটায়ন, অল দিস কার্বোক্যাটায়নস আর ক্লাসিক্যাল, কারণ এগুলোই আমরা জেনারেলি দেখে থাকি। কিন্তু নন ক্লাসিক্যাল সেটারও এক্সিস্টেন্স আমরা দেখতে চলেছি নন বোর্ডিং সিস্টেম। 7 নন বোর্ডিং সিস্টেম and normal non-bonding system। 7 non-bonding system কে আমরা জেনারেলি হোমো অ্যালাইলিক সিস্টেমও বলে থাকি, যেখানে অ্যালাইলিক সিস্টেমের রেসপেক্টে পজিটিভ চার্জের ডিলোকালাইজেশন হয় না। যেরকম আমরা অ্যালাইলিক সিস্টেমে ডিলোকালাইজেশন করলাম না, যে আলফা কার্বনের রেসপেক্টে যে ডাবল বন্ডটা সেটা তোমার রেজোনেন্স করছে করে অ্যালাইলিক সিস্টেমটাকে স্টেবিলিটি দিচ্ছে, দ্যাট ইজ দ্য ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। বাট নন ক্লাসিক্যালে তুমি দেখবে 7 নন বর্নিয়াল সিস্টেম বা বর্নিয়াল সিস্টেমে যে পজিটিভ চার্জটা আছে সেটা ডিলোকালাইজ করছে উইথ দ্য হেল্প অফ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। কিন্তু সেখানে অ্যালাইলিক সিস্টেম কোনোভাবেই ইনভলভ নেই। অ্যালাইলিক সিস্টেম থাকলে তো আমরা সেটাকে কি বলতাম, ক্লাসিক্যাল। কিন্তু অ্যালাইলিক সিস্টেম ইনভলভ না থেকে পজিটিভ চার্জের ডিলোকালাইজেশন হচ্ছে কোথা থেকে কোথায়? পজিটিভ চার্জের ডিলোকালাইজেশন হচ্ছে উইথ দ্য হেল্প অফ পাই ইলেকট্রন বা ট্রিপল বন্ড প্রেজেন্ট ইন ইওর সিস্টেম। ডাবল বন্ড দিয়ে হতে পারে, ট্রিপল বন্ড দিয়ে হতে পারে, বা কখনো কখনো সিঙ্গেল বন্ড দিয়ে হতে পারে, যেটা বন্ডিং সিস্টেমে দেখি 7 বন্ডিংয়ে আমরা ডাবল বন্ড দিয়ে করা। তো এই রকম সিচুয়েশনে যখন কোনো কার্বোক্যাটায়নকে আমরা রিপ্রেজেন্ট করছি, ইলাবোরেট করছি, দ্যাট ইজ কল্ড নন ক্লাসিক্যাল অ্যাপ্রোচ অর নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। তো চলো দেখে নিই নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নের জায়গাটা। এতক্ষণ ধরে আমরা সব ক্লাসিক্যালি জিনিসগুলোকে ইলাবোরেট করলাম, এখন আমরা পড়ব নন ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। রাইট ডাউন নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। আচ্ছা, নন ক্লাসিক্যাল অ্যাপ্রোচে আমরা দেখছি যে ধরো তোমার কাছে এই রকমের একখানা সিস্টেম আছে, এখানে ধরো একটা হাইড্রোজেন আছে, এখানে ধরো একটা পজিটিভ চার্জ আছে, এখানে ধরো একটা পাই বন্ড আছে। এটাকে বলা হয় 7 নন বন্ডিং কার্বোক্যাটায়ন বা 7 নন বন্ডিং সিস্টেম। ওকে, এবার ধরো এখানে কোনোভাবে যদি পাই ইলেকট্রন ক্লাউডটা এই কার্বোক্যাটায়ন কার্বনে গিয়ে অ্যাটাক করে বা মাইগ্রেট করে, তার ইলেকট্রন ডেনসিটিটা ওই কার্বোক্যাটায়ন কার্বনের সাথে শেয়ার করে, তাহলে এখান থেকে তুমি আরেকখানা স্ট্রাকচার পেতে পারো। আজকে ভালো করে ভেবে দেখো, যদি পাই ইলেকট্রন ক্লাউডটা এই কার্বনে যায়, যদি পাই ইলেকট্রন ক্লাউডটা এই কার্বনে যায়, হতে পারে এখান থেকে ইলেকট্রন ডেনসিটিটা গেল, তাহলে এখানের সাথে এই কার্বনের বন্ড তৈরি হলো, এই কার্বনের বন্ড তৈরি হলো, তাহলে এই কার্বনে কি চলে আসবে? পজিটিভ চার্জ। এই কার্বন চলে আসবে পজিটিভ চার্জ। আরেকটা হতে পারে, ধরো এই পাই ইলেকট্রন ক্লাউডটা গিয়ে যখন এখানে অ্যাটাকটা করছে, এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড তৈরি হচ্ছে, তাহলে এই কার্বনে চলে আসবে পজিটিভ চার্জ। দুটো পসিবিলিটি। এই কার্বনের সাথে বন্ড তৈরি হলো, তখন এই কার্বন তৈরি হলো পজিটিভ। দুটো পসিবিলিটি দেখালাম 7 নন বন্ডিং সিস্টেম। তাহলে 7 নন বন্ডিং সিস্টেমে আমি দু রকমের কার্বোক্যাটায়নের পসিবিলিটি দেখতে পাচ্ছি। এখন যখন এই দুটো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, ভালো করে নোটিস করে দেখো, ফোকাস করো এই কার্বোক্যাটায়ন সেন্টারটা, ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। এই কার্বোক্যাটায়ন কার্বনটার সাথে অলরেডি এখানে 3টে বন্ড ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছ 4টে বন্ড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ 4টে বন্ড হয়ে গেছে। আরো স্পেসিফিক করে যদি তোমার এই হাইব্রিড স্ট্রাকচারটা ড্র করি, আরো স্পেসিফিক করে যদি এর হাইব্রিড স্ট্রাকচারটা ড্র করি, ভালো করে ভেবে, ঠিক আছে? এই তো
তার মানে এগুলো সব পার্মানেন্ট বন্ড ছিল, যে বন্ডগুলো একদম কনস্ট্যান্ট বন্ড আছে, যেগুলো কোনো রকম ভাবে অল্টার করেনি, সেগুলোকে আগে ড্র করে নিই। ড্র করে নেওয়ার পরে এখানে হাইড্রোজেনের সাথে বন্ড ছিল, সেটাও ড্র করে নিই। এরপরে দেখো এই কার্বনের সাথে এই কার্বনের যে বন্ডটা হয়েছে সেটা কিন্তু পার্মানেন্ট নয়, বাট আগে এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড ছিল না, এখন হয়েছে, তাহলে ডটেড। এই কার্বনের সাথে এই কার্বনের কোনোবার বন্ড ছিল না, এখন হয়েছে, তাহলে এটাও কি হয়ে যাবে, ডটেড। আর এখানে ছিল ডাবল বন্ড, সেই ডাবল বন্ডটা কিন্তু নেই, আমরা পার্মানেন্ট বন্ডটা দেখিয়েছি যেটা কিন্তু অলওয়েজ এক্সিস্ট করছে, ডাবল বন্ডটা নেই বলে এখানে আমি আবার ইউজ করলাম ডটেড। এবং এর পুরোটার মধ্যে দেখো একবার পজিটিভ চার্জে এই কার্বন, একবার পজিটিভ চার্জে এই কার্বন, আর একবার পজিটিভ চার্জে এই কার্বন এক্সিস্ট করছে। পজিটিভ চার্জটা তাহলে কি করছে, ডিলোকালাইজ করছে, যেটা তোমাদের বললাম, তাহলে এখানে পজিটিভ চার্জটা দিয়ে দাও। তাই এবার তুমি ভালো করে নোটিস করে এই কার্বোক্যাটায়ন কার্বন বা এই কার্বনটায় ফোকাস করো। দেখো ভালো করে নোটিস যদি করো তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে, আবার হাইড্রোজেনটাকে নিয়ে টোটাল 5টা বন্ড তৈরি হয়েছে। নরমালি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে তো আমরা কি জানি, কার্বোক্যাটায়ন কার্বন বা যে কোনো কার্বনের রেসপেক্টে যখন আমরা ভাবছি তখন সেই সিস্টেমটাকে আমরা কার্বনের যখন বন্ডিং হয় টেট্রাভ্যালেন্সি সিস্টেম দিয়ে ভাববো। এইখানে কার্বনটা দেখো পেন্টাভ্যালেন্ট হয়ে গেছে, দেখো 1 2 3 4 5 5টা বন্ড হয়ে গেছে। নরমালি তো পসিবল না, যেহেতু এটা নন ক্লাসিক্যাল, মানে ক্লাসিক্যাল অ্যাপ্রোচে বলে তো আমি আগেই বলে দিতাম এটা পসিবল না। নন ক্লাসিক্যাল ইজ 7 নন বর্ণিল সিস্টেমে এটা হয়েছে বলে এটাকে আমরা বলতে পারি নন ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, যেখানে পজিটিভ চার্জটা ডিলোকালাইজ করেছে কাকে, পাই বন্ড বা ডাবল বন্ডটা ইনভলভ করে। কখনো ট্রিপল বন্ড ইনভলভ হতে পারে, তাই তো, তার মানে কখনো ডাবল বন্ড ইনভলভ হয়েছে, কখনো ট্রিপল বন্ড ইনভলভ হতে পারে, বা কখনো সিঙ্গেল বন্ড ইনভলভ হতে পারে। সিঙ্গেল বন্ডের ইনভলভমেন্ট দেখবে। আজকে ধর আমার কাছে এই রকমের একখানা সিস্টেম আছে যেটাকে আমরা বলতে পারি এটা নন বন্ড 7 নন বন্ড ছিল, এটা হচ্ছে বন্ড, এটা হচ্ছে নন বন্ড। এখানে দেখো সিগমা বন্ডের মাইগ্রেশন দেখাচ্ছে, এখানে পজিটিভ চার্জটা এই কার্বনে আছে, তাহলে এই বন্ডটা যদি এই কার্বনে মাইগ্রেট করে তাহলে তুমি কি পাবে, ভালো করে নোটিস করে দেখো। তার মানে এই বন্ডটা ব্রেক করে এই কার্বনে গেল, তার মানে এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড হলো, এই কার্বন কার্বন বন্ডটা ব্রেক করে গেছে বলে এই কার্বনে তৈরি হয়েছে পজিটিভ চার্জ, তৈরি হয়েছে বলে পজিটিভ চার্জ। এই রকমের একটা সিস্টেম পেয়েছো। আজকে দুটো সিস্টেমকে যদি তুমি কম্পেয়ার করো, আজকে এই দুটো সিস্টেমকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে তুমি ভালো করে ভেবে দেখো, অলরেডি এই কার্বনে কিন্তু একটা হাইড্রোজেন ছিল, তারপর এখানে হাইড্রোজেন আছে, কিন্তু যদি তুমি এখানে এটার করেসপন্ডিং হাইব্রিড স্ট্রাকচারটা ড্র করো, এরকম টাইপের একটা স্পিসিস তৈরি হবে যেখানে পজিটিভ চার্জটা কি হচ্ছে, ডিলোকালাইজেবল হচ্ছে। তার মানে এটাও দেখো একটা নন ক্লাসিক্যাল, কারণ নরমালি কার্বোক্যাটায়ন কার্বনটা কি হয়, তিনটে বন্ড নিয়ে থাকে, এখানে কার্বোক্যাটায়ন কার্বনটা কি দেখো 1 2 3 4 চারটে বন্ড নিয়ে রয়েছে। তার মানে নন ক্লাসিক্যালি দেখতে গেলে এখানে চারটে বন্ড কার্বোক্যাটায়ন কার্বন ক্যারি করছে, যেটা হাইব্রিড স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি ডিউরিং দ্য ডিলোকালাইজেশন প্রসেস। তাহলে নন বর্নিং সিস্টেমেও দেখতে পাচ্ছি, 7 নন বর্নিং সিস্টেমেও দেখতে পাচ্ছি। এবং এই 7 নন বর্নিং সিস্টেমটাকে বলা হয় কি বলতো, এটাকে বলা হয় হোমো অ্যালাইলিক সিস্টেম। কি বলা হয়, হোমো অ্যালাইলিক সিস্টেম। এই হোমো অ্যালাইলিক সিস্টেম কাকে বলে, হোমো অ্যালাইলিক সিস্টেম মানে যেখানে অ্যালাইলিক সিস্টেমের করেসপন্ডিং
পাশের কার্বন অ্যালাইলিক সিস্টেমে যেটা আমরা আলফা কার্বনের রেসপেক্টে স্টাডি করি, তার পাশের কার্বন মানে বিটা কার্বনের রেসপেক্টে যখন আমরা পাই ইলেকট্রন ক্লাউডের মুভমেন্ট দেখতে পাই, যেখানে পজিটিভ চার্জের ডিলোকালাইজেশন হচ্ছে ইনভলভিং দুটো ডাবল বন্ড, ইনভলভিং ওয়ান পাই বন্ড, সেটাকে বলা হয় হোমো অ্যালাইন। আজকে ভালো করে ভেবে দেখো এই ডাবল বন্ডে অ্যালাইলিক সিস্টেম কি ছিল? অ্যালাইলিক সিস্টেম ছিল দেখো CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস। তার মানে ডাবল বন্ডের রেসপেক্টে আলফা কার্বন, সেই আলফা কার্বনের রেসপেক্টে দেখো রেজোনেন্সটা হচ্ছে। তার মানে ডাবল বন্ড যেখানে তার আলফা কার্বনের পজিটিভ চার্জটা থাকতে হবে। আজকে এই যে ডাবল বন্ড তার রেসপেক্টে আলফা কার্বন কোনটা? এটা। এই ডাবল বন্ডের রেসপেক্টে আলফা কার্বন কোনটা? এটা। আলফা কার্বনে কি কোনো পজিটিভ চার্জ আছে? অ্যানসার না। কোন কার্বনে আছে? বিটা। সেটাই তুমি বললাম। ডাবল বন্ডের রেসপেক্টে আলফা কার্বনের পজিটিভ চার্জ না থেকে যখন বিটা কার্বনে পজিটিভ চার্জটা থাকে, তখন সেই সিস্টেমে ডাবল বন্ডটাকে ইউটিলাইজ করে তার ইলেকট্রন ক্লাউডটা যখন কার্বোক্যাটায়নকে ফিরিয়ে দেয় বা কার্বোক্যাটায়নের সেন্টারে গিয়ে অ্যাটাক করে, তখন এই কার্বোক্যাটায়নের ডাবল বন্ডের রেসপেক্টে যে পজিটিভ চার্জের একটা ডিলোকালাইজেশন হয়, সেটাকে বলা হয় হোমো অ্যালাইলিক সিস্টেম, এবং এরকম সিস্টেম বলা হয় নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। এটা খালি ডাবল বন্ড থাকলেই নয়, ট্রিপল বন্ড থাকলেও হবে। সিঙ্গেল বন্ডের রেসপেক্টেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে। এখানে কি বললাম? নরমালি কার্বোক্যাটায়ন কার্বনে কি হয়? তিনটে বন্ড থাকে, ডাইরেক্টলি কার্বোক্যাটায়ন কার্বনের সাথে তিনটে বন্ড অ্যাটাচ থাকে। এখানে দেখো পজিটিভ চার্জের ডিলোকালাইজেশনটা মানে হাইব্রিডটা বোঝাতে কি আমি এটা বোঝালাম, এখানে কার্বোক্যাটায়ন কার্বনের সাথে দেখো 1 2 3 4 4 বন্ডস আছে, which is generally in classical way not possible. So these are non-classical carbocation. So this is all about the fact of carbocation chemistry. Okay, আমরা নেক্সট ক্লাসে কার্বোক্যাটায়নের রেসপেক্টে কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং অ্যাপ্রোচে যাব, ইউনিভার্সিটি প্রবলেম অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কম্পিটিটিভ ইম্পর্টেন্ট প্রবলেম আমরা স্টাডি করব। এরপরে আমরা যেটা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে আমাদের স্টিরিওকেমিস্ট্রি। এরপরে আমরা যেটা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে আমাদের স্টিরিওকেমিস্ট্রি। দেখো দুটো বেসিক জিনিস জাস্ট একটু আমরা স্টাডি করে রাখছি। দেখো দুটো বেসিক জিনিস, আগের দিন আরএস নোমেনক্লেচারের রেসপেক্টে গেছিলাম, আজকে আমরা যাচ্ছি ইজেড নোমেনক্লেচার। দেখো আমরা আজকে স্টাডি করছি স্টিরিওকেমিস্ট্রি পার্টটা। সেখানে আগের দিন আরএসটার ইন ডিটেইল অ্যানালিসিস করেছিলাম, আজকে আমরা করছি ইজেড নোমেনক্লেচার। ইজেড নোমেনক্লেচার ইজ ভেরি মাচ সিম্পলার। যেমন ভাবে আরএস পড়েছো ওরকমভাবে ইজেড। ইজেড কথাটা যেন আরএস কথাটা ছিল রেকটাস সিনিস্টার থেকে, ইজেড কথাটা আসছে, ই কথাটা আসছে এনকিজেন, আর জেড কথাটা আসছে জুজামেন। জুজামেন মানে এটা দুটোই হচ্ছে জার্মান ওয়ার্ড, এটা হচ্ছে জার্মান ওয়ার্ড, জার্মান ওয়ার্ড থেকে আসছে, ভালো করে বুঝো। জুজামেন মানে হচ্ছে অল টুগেদারলি এক্সিস্ট করা, আর এন্টাজেন মানে হচ্ছে ফার অ্যাপার্ট টু ইচ আদার, ফার অ্যাপার্ট, দূরে থেকে দূরে থাকা, অপোজিটে থাকা। তবে একটু ভালো করে যদি নোটিস করে দেখো, ইজেড নোমেনক্লেচার কথাটা আসছে দুটো জার্মান ওয়ার্ড থেকে, একটা হচ্ছে এনজিজেন, এনজিজেন থেকে আসছে ই, আর জেডটা আসছে জার্মান ওয়ার্ড জুজামেন থেকে, যে জুজামেনটা মানে হচ্ছে অল টুগেদারলি এক্সিস্ট করছে। তো এখানে আমরা অ্যালকিন সিস্টেমের ক্ষেত্রে বা অনেক সময় অক্সিনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করি, কিন্তু অক্সিনের ক্ষেত্রে পার্টিকুলারলি C90 নোমেনক্লেচারটা করাটা যত উপযুক্ত মনে হয়। তাও কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি অক্সিমে ইজেডও বার করতে দিয়েছে, তো সেই রেসপেক্টে বললাম যে ইজেডও বার করতে পারি, অক্সিমে C90ও বার করতে পারি। নরমালি অ্যালকিনের ক্ষেত্রে ইজেডটা আমরা করব। ইজেডটা করব কি করে? আগের দিনের ক্লাসে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম আরএস নোমেনক্লেচার, সেখানে তিনজন সায়েন্টিস্টের নাম পড়েছিলাম, ওয়ান ইজ কান, অ্যানাদার ইজ ইনগোল্ড, অ্যানাদার ইজ প্রিলগ। তো তাদের নামের ফার্স্ট লেটার দিয়ে যদি আমরা দেখি, এটাকে বলতে পারি সিআইপি রুল, কান, ইনগোল্ড, প্রিলগ রুল। তারা কি বলেছিল? তারা বলেছিল যে যদি তোমাকে আরএস বা ইজেড নোমেনক্লেচার করতে হয়, আরএস ইন টার্মস অফ কাইরাল কার্বন, ইজেড ইন টার্মস অফ অ্যালকিন সিস্টেম বা অক্সিন, তাহলে তোমাকে ফলো আপ করতে হবে যে রুলটা, সেটা হচ্ছে প্রায়োরিটি সিকোয়েন্স রুল। কি রুল? প্রায়োরিটি সিকোয়েন্স রুল।
কি ছিল প্রায়োরিটি সিকোয়েন্স রুল? কি ছিল প্রায়োরিটি সিকোয়েন্স রুল? তোমাকে বলেছিল প্রায়োরিটি তোমাকে দিতে হবে ইন টার্মস অফ অ্যাটমিক নাম্বার। প্রায়োরিটি যেরকম ওখানে ছিল একই ব্যাপার, তোমরা পারলে প্রিভিয়াস লেকচার ভিডিওসটা একবার দেখে নাও, যেরকম ভাবে রুলগুলো আমি বলেছিলাম সেই রুলগুলোই ফলো করবে। প্রায়োরিটি হচ্ছে অ্যাটমিক নাম্বার, কোনো কারণে অ্যাটমিক নাম্বার যদি সেম হয়ে যায় তাহলে অ্যাটমিক মাস, অ্যাটম টু অ্যাটম প্রোগ্রেস করে করে প্রায়োরিটি দিতে হবে। এবং তারপরে যদি অ্যাটম টু অ্যাটম যেতে যেতেও প্রবলেম ফেস করি তখন আমাদের অ্যাপ্লাই করতে হবে, বিশেষ করে আনস্যাচুরেটেড এর সাথে স্যাচুরেটেড এর কম্পেয়ার করার জন্য, সেটা হচ্ছে ফ্যান্টম অ্যাটম কনসেপ্ট। তো সেগুলো অ্যাপ্লাই করে আলটিমেটলি প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি দেওয়ার পর আমাকে ফোকাস করতে হবে সিকোয়েন্সে, সিকোয়েন্স করার পর আমাকে নাম্বারিং করতে হবে। পরে আমি যদি দেখি দুটো সেম প্রায়োরিটির গ্রুপ সেম দিকে আছে তাহলে সেটাকে আমরা বলবো সুজামেন বা সেট, আর সেটাই কারণ অল টুগেদার একসাথে আছে। যদি দুটো সেম প্রায়োরিটির গ্রুপ অপোজিটে থাকে, ফার অ্যাপার্টে থাকে, তখন সেটাকে আমরা বলবো এন্টিজেন। এন্টিজেন মানে হচ্ছে ই আইসোমার। তার মানে আজকে ধরো তোমার কাছে এই সিস ট্রান্স তোমরা করেছো, অনেকটা সিস ট্রান্সের মতোই, কিন্তু সিস ট্রান্স বলা যাবে না। অনেকে জেড আইসোমারটা কে সিস বলে আর ই আইসোমারটাকে ট্রান্স বলে, বাট ইন রিয়েলিটি ইট ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জেড মানে ওটা সিস হওয়ার পর ওটা ই আইসোমার, ওটা ট্রান্স হওয়ার পর ওটা জেড আইসোমার। সুতরাং এরকম ভাবে নয়, আমরা এখানে প্রায়োরিটি সিকোয়েন্স দিয়ে কাজটা করব। তার মানে আজকে ধরো এইরকম একখানা মলিকিউল আছে, ভালো করে নোটিস করে রাখো, এই রকমের একখানা মলিকিউল আছে। সো ফার্স্ট অফ অল ইউ নিড টু বি অবজার্ভার। তোমাকে কেমিস্ট্রি বুঝতে গেলে, পার্টিকুলারলি অর্গানিক কেমিস্ট্রি বুঝতে গেলে তোমাকে ভালো করে অবজারভেশন করতে হবে। অবজারভেশন স্কিলটা খুব ভালো থাকতে হবে। তার মানে তুমি যদি অবজারভার হও, তুমি ধরো সাপোজ যে কোনো দিকে চোখ রাখতে পারো, ইটস ইওর চয়েস। আমি দেখো আমার চোখটাকে বাঁ দিকে রাখলাম, যদি লেফট হ্যান্ড সাইডে চোখ রাখি আমি আয়োডিন আর ব্রোমিনকে দেখতে পাচ্ছি। প্রথমে আমি লেফট কার্বনে চোখ রাখবো, আমি আয়োডিনকে উপরে ব্রোমিনকে নিচে দেখতে পাচ্ছি। ফার্স্টেই আমাকে কি বলে গেছে সিআইপি তে প্রায়োরিটি দিতে হবে ইন টার্মস অফ অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার কার বেশি বলো, আয়োডিন না ব্রোমিনের? অবশ্যই আয়োডিনের। তাহলে আয়োডিন 1 ব্রোমিন 2, কারণ পিরিয়ডিক টেবিলে ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন, ক্লোরিনের নিচে আছে ব্রোমিন, ব্রোমিনের নিচে আছে আয়োডিন। গ্রুপ 17 তোমরা সবাই পড়েছো তাই না? দিস ইজ কল্ড হ্যালোজেনস গ্রুপ। তো হ্যালোজেন গ্রুপে ফ্লোরিনের নিচে ক্লোরিন, ক্লোরিনের নিচে ব্রোমিন, ব্রোমিনের নিচে আয়োডিন আছে। আয়োডিনের অ্যাটমিক নাম্বার, কারণ যত নিচের দিকে যাবে তত অ্যাটমিক নাম্বার বাড়বে, তো আয়োডিনের অ্যাটমিক নাম্বার সবথেকে বেশি, তারপরে ব্রোমিন 2, তারপরে এইদিকে চোখ রাখবো ক্লোরিন হয়ে যাচ্ছে তোমার, আবার এইদিকে যখন চোখ রাখবো তখন 3 4 নয়, কিন্তু এদিকে চোখ রাখলে আবার 1 2 এর রেসপেক্টেই খেলতে হবে। তাহলে ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে ক্লোরিন উইল গেট ফার্স্ট প্রায়োরিটি, ফ্লোরিন উইল গেট দ্য সেকেন্ড প্রায়োরিটি, বিকজ the atomic number of fluorine is greater than fluorine. তাহলে এখানে 1 1 দুটো সেম প্রায়োরিটি সেম দিকে, 2 2 দুটো সেম প্রায়োরিটি সেম দিকে, 1 1 সেম প্রায়োরিটি সেম দিকে, 2 2 দুটো সেম প্রায়োরিটি সেম দিকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো, জেড। হয়ে গেল। ধরো তোমার কাছে এই রকমের একখানা মলিকিউল দিয়েছে, বললো এই মলিকিউলটা এটা ই হবে না জেড হবে। তো তুমি প্রথমেই একটা কার্বনে অবজার্ভ করো, আগে লেফট থেকে স্টার্ট করেছিলাম, এখানে দেখো রাইট থেকে স্টার্ট করছি। এখানে হাইড্রোজেন আছে, এখানে COCH3 গ্রুপ আছে, বুঝে নিতে অসুবিধা হচ্ছে না যে COCH3 will get the first priority, hydrogen will get the second priority। তারপরে তুমি দেখো এখানে চোখ রাখছো, এখানে দেখো একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের সাথে, নরমাল সেন্সের স্টুডেন্টরা যদি দেখে এখানেও তিনটে কার্বন অ্যাটাচ 1 2 3, এখানেও তিনটে কার্বন অ্যাটাচ 1 2 3, কিন্তু কে প্রায়োরিটি পাবে? আজকে চোখ রাখলে এই কার্বনে একটা কার্বনের সাথে একটা কার্বন অ্যাটাচ আছে দেখো, আর এখানে একটা কার্বনের সাথে কতগুলো কার্বন অ্যাটাচ আছে, দুটো কার্বন অ্যাটাচ আছে এট এ টাইম। আমি কি বলেছি, অ্যাটম টু অ্যাটম যাবে, কি বলেছি, অ্যাটম টু অ্যাটম যাবে। তাহলে এখানে একটা অ্যাটমের সাথে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটমের সাথে দুটো অ্যাটম, তাহলে এর প্রায়োরিটি হয়ে গেল 1, এর প্রায়োরিটি হয়ে গেল 2, তাহলে এটা হয়ে গেল কি বলো, কারণ দুটো সেম প্রায়োরিটি 1 1 2 2 সেম দিকে থাকছে। আজকে ধরো তোমাকে এই রকমের একখানা মলিকিউল,
অক্সিন মলিকিউল তোমরা জানো অক্সিন দিয়েও দেয় তাহলেও একই রকম ভাবে আমরা করতে পারি যেরকম যেহেতু আমরা ইজেড পড়ছি এখানে ডাইরেক্টলি আমরা সিন অ্যান্টিটাও করে নিচ্ছি সিন অ্যান্টিটাও করে নিচ্ছি ইজেড আর সিন অ্যান্টি এই নোমেনক্লেচারটাও নিয়ার অ্যাবাউট সিমিলার ইজেডেও আমরা যেটা পড়ছি যে সেম প্রায়োরিটির দুটো গ্রুপ সেম সাইডে থাকবে তাহলে জেড হবে অপোজিটে থাকলে ই হবে সিন অ্যান্টিতেও তাই দুটো সেম প্রায়োরিটির গ্রুপ যদি সেম সাইডে থাকে তাহলে সিন হবে আর অপোজিটে থাকলে কি হবে বলো অ্যান্টি হবে তো ইটা অনেকটা অ্যান্টির মতো জেডটা অনেকটা সিনের মতো এখানে তুমি বলতে পারো বাট সিস ট্রান্সের সাথে কম্পেয়ার করবে না তার মানে সিন অ্যান্টি এটা হচ্ছে অক্সিন মলিকিউল অক্সিন মলিকিউল কিভাবে পাও কার্বনিল কম্পাউন্ডের সাথে হাইড্রোক্সিল অ্যামিনের রিঅ্যাকশন করিয়ে পাও অ্যাসিডিক মিডিয়াম সেটা একটা অক্সিন মলিকিউল এটাকে যদি ইজেড কিউ বার করতে বলে তাহলে প্রথমে ধরো অবজারভার এই নাইট্রোজেনে চোখ রাখলো অক্সিজেন ফার্স্ট প্রায়োরিটি পাবে রাদার দ্যান লোন পেয়ার আর এখানে ফিনাইল ফার্স্ট প্রায়োরিটি পাবে মিথাইল সেকেন্ড প্রায়োরিটি পাবে আর ফিনাইলে 6টা কার্বন আছে মিথাইলে একটা কার্বন আছে তাহলে সেই রেসপেক্টে দেখতে গেলে তুমি দেখতেই পাচ্ছ এখানে 1 1 অপোজিটে আছে 2 2 অপোজিটে আছে তাহলে এটা হওয়ার কথা কি হলো ই এটাকে ফিন অ্যান্টি রেসপেক্টে যদি রিপ্রেজেন্ট করতে দেয় তাহলে এটাকে কি বলবে বলো অ্যান্টি একই নাম ক্লিয়ার ধরো তোমার কাছে আজকে এই রকমের একখানা অক্সিজেন মলিকিউল দিয়েছে তার মানে ধরো এই রকমের একখানা মলিকিউল দিয়েছে সো অবজারভার প্রথমেই কি করছে এই কার্বনে ধরো চোখ রাখছে যে কোনো দিকে চোখ রাখতে পারে সে নাইট্রোজেনেও চোখ রাখতে পারে কার্বনেও চোখ রাখতে পারে তো কার্বনে যদি চোখ রাখে দেখো এখানে একটা কার্বনের সাথে একটা কার্বন অ্যাটাচ আর এখানে দেখো একটা কার্বনই আছে তার মানে এটা হয়ে যাবে 1 নম্বর এখানে হয়ে যাবে এটা 2 নম্বর আর এখানে দুটো কার্বন এখানে একটা কার্বন ক্লিয়ার তারপর এখানে নাইট্রোজেন উপরে আছে অক্সিজেন তার মানে এটা 1 নম্বর এটা হয়ে যাবে 2 নম্বর অক্সিজেনের ওয়েট গ্রুপটা বেসিক্যালি ফার্স্ট প্রায়োরিটি হবে তাদের লোন পেয়ার তাহলে 1 1 অপোজিটে 2 2 অপোজিটে তারপরে এটা কি বলতে পারো ই বলতে পারো বা কি বলতে পারো বলো অ্যান্টি যদি অ্যান্টি অ্যান্টি নোমেনক্লেচারে বলে অ্যাসাইন সিন আর অ্যান্টি তাহলে তুমি অ্যান্টি করবে যদি ইজেড বলে তাহলে কি বলবে বলো ই বলবে দেখো দুটো 1 1 অপোজিটে 2 2 অপোজিটে বলে এটাকে আমরা বলতে পারি বলো এই ছিল আমাদের আজকের ক্লাসের জায়গা যেখানে আজকের ক্লাসে আমরা স্টিরিওকেমিস্ট্রি রেসপেক্টে দুটো নোমেনক্লেচার আমরা স্টাডি করে রাখলাম একটা সিন অ্যান্টি নোমেনক্লেচার একটা ইজেড নোমেনক্লেচার তারই সাথে আমরা রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েটে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি জায়গাটা থিওরিটিক্যালি কমপ্লিট করলাম নেক্সট ক্লাসে আমরা এটা রিলেটেড ইউনিভার্সিটি প্রবলেম ক্লাসে স্টাডি করব বোথ ইন অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন লেকচার তো ক্লাসগুলো ভালো করে সিস্টেমেটিক ওয়েতে দেখতে থাকো আর কোনো রকম কোনো কোয়েরি হলে অবশ্যই উইদাউট এনি হেজিটেশন আমাকে রিচ করে তোমার কোয়েরি বা ডাউটগুলো ক্লিয়ার করে নিও এই ছিল আইডি স্যারের তরফ থেকে আজকের অর্গানিক কেমিস্ট্রি ক্লাস আবার আমরা মিট করব আমাদের নেক্সট ক্লাসে টিল দেন সবাই খুব ভালো থেকো টেক কেয়ার এন্ড বাই